নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা প্রজন্ম। আজও পিয়ন এসে চলে গেছে, খোকার চিঠি আসেনি। সূর্যকান্ত এবং মিনু দুজনেই খুবই চিন্তায় আছেন। গত সপ্তাহের চিঠিতে খোকা লিখেছিল যে বৌমার একটু জ্বর মতন হয়েছে, তবে চিন্তা করা ছাড়া ওদের আর কিছুই তো করার নেই। এত দূর থেকে ভাবলেও খারাপ লাগে। দিনের এই সময়টাতে মিনুর একটু যা অবকাশ। ঠিক বিকেল 3টেতে আবার সূর্যকান্ত উঠে পড়বেন, মুখ ধোবেন শব্দ করে। ততক্ষণে মিনু চায়ের কেটলিটা চাপিয়ে দেবেন হিটারে, তারপর চা করে দেবেন সূর্যকান্তকে, তারপর নিজেও নিজের চায়ের কাপটা নিয়ে বসবার ঘরে এসে বসবেন। অনেকগুলো বছর হয়ে গেল। এই পৃথিবী, এই জীবন বড়ই একঘেয়ে আর ক্লান্তিকর হয়ে উঠেছে। সূর্যকান্ত কানে আজকাল বেশ কম শোনেন। মাস কয়েক আগেও কিন্তু অন্যরকম ছিলেন। ওইদিকে কথা বলার লোক বলতে তো ওই একজনই, তার স্বামী। বাড়িতে না আছে কোনো চাকর বাকর, না কোনো ছেলে মেয়ে, না নাতি নাতনি। ওই তো মাত্র দুটো প্রাণী। মেয়ে সুধারও বিয়ে হয়েছে পুরুলিয়াতে, এখান থেকে ওখানে, কিন্তু তবু কি একটু আসে মেয়েটা? অবশ্য মেয়ের দোষ নেই কোনো, জামাইও ভালো, কিন্তু মেয়ের শাশুড়ি একটু অদ্ভুত ধরনের মানুষ। তার শাশুড়ি তার উপর অত্যাচার করেছিলেন বলে তিনিও তার নিজের বৌমার উপর সব রকম অত্যাচারগুলো চালিয়ে যান। এই যুগে এমনটি দেখা যায় না। আর মিনুর মাতৃভক্ত জামাইও তেমনই। তার মায়ের মুখের ওপর সে একটুও কথা বলবে না। এ বাবাতে জামাইয়ের ওপর খুব রাগ হয় মিনুর, কিন্তু আবার মনে মনে জামাইকে তারিফও করেন আর ভাবেন, সব ছেলেরাই যদি এমন মাতৃভক্ত হতো, স্ত্রীর কথা মতো না চলতো, তবে তার নিজের সংসারের চেহারাটাও আজ অন্যরকম হতে পারত। মিনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আর এই নির্জনে একা ঘরে নিজের নিঃশ্বাসের শব্দে নিজেই চমকে উঠলেন। বাইরের কাঁচা রাস্তা দিয়ে গয়লা সাইকেলে চড়ে ঘন্টি বাজিয়ে কাছারির দিকে চলে গেল। ওর সাইকেলে অনেকগুলো দুধের ভাঁড় বাঁধা থাকায় ও যখনই যায় তখনই অদ্ভুত একটা ধাতব শব্দ ওঠে। এই গয়লাটি ইদানিং মিনুর বাড়ির ঘড়ির সব কাজগুলো করে দিচ্ছে। বসবার ঘরের বড় ঘড়িটা আজ 2 বছর হলো খারাপ হয়ে পড়ে আছে। তার নিজের রিস্ট ওয়াচটারও স্প্রিং কেটে গেছে আজ বহুদিন হলো। খোকাকে কখনো সারিয়ে দিতে বলেনি, কিন্তু খোকা আর বৌমা তো জানে যে এই বাড়ির সব ঘড়িগুলো খারাপ হয়ে পড়ে আছে। বাড়িতে যে একটা মাত্র ঘড়ি সচল আছে, সেটি সূর্যকান্তর রিস্ট ওয়াচ, কিন্তু সেটা তার বালিশের নিচেই থাকে সব সময়। সকালে যখন সূর্যকান্ত বাড়ির সামনেটাতে একটু হেঁটে বেড়ান, তখনই মাঝে মাঝে হাতে পড়েন শুধু আজকাল। রিটায়ার জীবনে ঘড়িটাও একটা কেমন যেন বেমানান গয়না হয়ে গেছে। রিটায়ার করার পর থেকেই এই কয়েক বছরে মানুষটাও একেবারে যেন অন্যরকম হয়ে গেল। যৌবনের প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন দাপুটে এবং হাসি খুশি ওই মানুষটার সঙ্গে এই স্তব্ধ দাবিহীন সূর্যকান্তর যেন কোনোই মিল নেই। আগে রান্নাঘর, খাওয়ার ঘর, সমস্ত ঘরই ব্যবহৃত হতো। বাড়িতে কত জাঁকজমক থাকতো, ঠাকুর চাকর সবই তো ছিল। এখন আর সেই সব দিন নেই। মাত্র 700 টাকা মতন পেনশন পান সূর্যকান্ত, আর খোকা প্রতি মাসে 100 টাকা করে পাঠায়। আজকাল টাকার কি কোনো দাম আছে? ওই টাকার মধ্যে ওষুধ, বিশুদ, ইলেকট্রিক বিল, খাওয়া খরচা, ডাক্তারের খরচা, অতিথি আপ্যায়ন সবকিছুই তো করতে হয়। আর ওষুধেই তো চলে যায় অনেকগুলো টাকা। খোকারও যে অনেক খরচা, বেচারা
তার বেশি আর পাঠাতে পারে না তো। ওর ছেলেমেয়েরা সব ভালো ভালো স্কুলে পড়ে। খোকার আবার একটা অ্যালসেশিয়ান কুকুর আছে, তা তার পেছনেও তো কম খরচা নয়। বৌমার ফুলের খুব শখ, তাই একজন মালিও রেখেছে। এছাড়া ক্লাবের বিল আছে, অতিথি আপ্যায়ন আছে। আবার বৌমার বাপের বাড়ির অবস্থাও তো ভালো নয়, তাদের দিকেও দেখতে হয় খোকাকে নিশ্চয়ই। টাটানগরে তার খোকা আজ একজন হোমরা চোমরা লোক। ভাবতেও বড্ড গর্ববোধ করেন মিনু। বিরাট বাংলো, চাকর বাকর, গাড়ি, কত কিছু। মাঝে মাঝে মিনুকেও টাটাতে নিয়ে যায় খোকা, একেবারে গাড়িতে করে নিয়ে যায়। ওই যখন বৌমা অসুস্থ হয় অথবা বাচ্চারা যদি কেউ অসুখে পড়ে তখন। আসলে হঠাৎ করে ভালো ট্রেন্ড আয়া তো পাওয়া যায় না, তবে যখনই দরকার হয় মিনু কিন্তু তখনই যান। নাতি নাতনিকে কাছে পেয়ে খুবই খুশি হন। তখন অবশ্য সূর্যকান্তর বড়ই কষ্ট হয়, ওই চৌধুরী বাড়িতেই খাওয়া দাওয়া করতে হয়। নাতনিটি 2.5 বছরের, ভারী মিষ্টি, বড়ই দিদা ভক্ত। এদিকে চায়ের জলটা বোধহয় হয়ে গেল, মিনু চায়ের কেটলিটা নামাতে গেলেন। আর এদিকে সূর্যকান্ত উঠে পড়েছেন। বালিশের নিচ থেকে হাতঘড়িটা বের করে একবার দেখলেন, দেখেই আবার রেখে দিলেন। আজকাল বড় ঘন ঘন ঘড়ি দেখেন সূর্যকান্ত। আসলে এই শব্দময় পৃথিবী তার কাছে শব্দহীন হয়ে গেছে তো। কানে তো আর কিছুই শুনতে পান না। পাখির ডাক, গাড়ির হর্ন, মিনুর কথা কিচ্ছু শুনতে পান না আর তিনি। তবে 42 বছরের পার্টনারশিপ তো। মিনু ঠোঁট নাড়লেই সূর্যকান্ত বুঝতে পারে যে মিনু কি বলতে চাইছে। সূর্যকান্তর থেকে মিনু বয়সে বছর 12 কি 13 ছোট হবে। আগেকার দিনে তো এদেশের প্রায় সব দম্পতিরই বয়সের তফাৎ ওই রকমই হতো, তবে তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব কখনো ঘটেনি। কিন্তু ইদানিং মিনু যেন একেবারেই ভেঙে পড়েছে। মনে হয় সূর্যকান্তর থেকেও তারই বেশি বয়স। হাত পা ফুলে গেছে, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, প্রায় একেবারেই অথর্ব হয়ে পড়েছে। অক্ষম অর্থহীন সূর্যকান্ত আজকাল মিনুর মুখের দিকে সোজাসুজি চাইতে পর্যন্ত পারেন না, বড়ই অপরাধ বোধে ভোগেন। একটি যে ঠিকই লোক রাখবেন আজ এমন সামর্থ্য নেই সূর্যকান্তর। আজকের এই অপারগতার গ্লানিটা তারই, শুধুমাত্র তারই একার। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, তাদের চাকরি জোগাড় করে দেওয়া, তাদের বিয়ে দেওয়া, এমনকি তাদের যার যার সংসার গুছিয়ে দিতে গিয়ে সূর্যকান্তর জীবনের যা কিছু সঞ্চয় ছিল সবই গেছে। কোনো ইন্স্যুরেন্স বা পলিসি ছিল না সূর্যকান্তর। তিনি মিনুকে গর্ব ভরে বলতেন, আমার খোকাই আমার ইন্স্যুরেন্স, বুঝলে মিনু? বুড়ো বয়সে খোকা কি আমাদের ফেলে দেবে? দেখো না, মাথায় করে রাখবে ওর বাবা মাকে। ও তো আমারই ছেলে। মিনু চায়ের দুটি কাপ ট্রেতে বসিয়ে রাবারের বাথরুম স্লিপারটা পায়ে দিয়ে, বিবর্ণ আর বিষণ্ণতার প্রতীক খয়েরি শালটি গায়ে দিয়ে, বাইফোকাল চশমা নাকে লাগিয়ে আস্তে আস্তে সূর্যকান্তর দিকে চটি ঘষে ঘষে এগিয়ে আসেন, যেন এক গ্রহের প্রাণী চলেছেন অন্য গ্রহে। আজকাল কানে শুনতে পান না বলে মিনুর পায়ের শব্দ আর শুনতে পান না সূর্যকান্ত। শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন তার 42 বছরের সুখ দুঃখের ভাগিদারের দিকে। সূর্যকান্ত ভাবেন, মিনু কি আজকাল নিঃশব্দে চলাফেরা করেন? মৃত্যু যেমন নিঃশব্দে আসে আর নিঃশব্দে যায়, মৃত্যু তবু শান্তির, বড় শান্তির। সেদিন মুখুজ্জে মশাই চলে গেলেন, গত মাসে সোমেশ্বরও গেল। বার্ধক্য, জরা এসবই বড় কষ্টের।
যাদের টাকা নেই, যাদের অবলম্বন নেই, যারা শুধুমাত্র কোনো ক্রমে বেঁচে থাকার জন্যই নিজেদের বড় সাধের, বড় আদরের, বড় আশার পুত্রকন্যার দয়ার উপর নির্ভর করে থাকেন, তাদের মতন গ্লানির জীবন যেন শত্রুরও না হয়। সূর্যকান্ত নিরুচ্চারে দৃঢ়তার সঙ্গে দাঁতে দাঁত ঘষে বলেন, হ্যাঁ হ্যাঁ, যেন শত্রুরও না হয়। এদিকে মিনু সূর্যকান্তকে চা দিয়ে নিজেও সামনে এসে বসলেন। পায়ে উলের একটা ছেঁড়া মোজা। সমস্ত শীতকালটা প্রায় সারাদিনই মিনু মোজা পরে থাকেন আজকাল। এদিকটায় ভীষণ ঠান্ডা পড়ে, পাহাড়টাও কাছে, আবার নদীটাও। আগে যখন সূর্যকান্তর চাকরি ছিল, প্রতিপত্তি ছিল, তখন ফায়ার প্লেসে আগুন জ্বালাতে। এখন তো শুনতে পান অনেক রকমের রুম হিটার বেরিয়েছে। এই বয়সে বড়ই শীত করে। সারা পৃথিবীর পাহাড় নদীর সমস্ত শীত এসে যেন বুড়ো বুড়িদের শরীরে জমে। রাতে হট ওয়াটার ব্যাগে গরম জল করে দেন তিনি সূর্যকান্তকে, কিন্তু একটাই তো আছে, তাই তার আর জোটে না। অবশ্য সূর্যকান্ত তার ব্যাগটা মাঝে মাঝে এগিয়ে দেন মিনুকে। আজ বহু বছর হলো দুজনে দু বিছানাতে শন। মাঝের টেবিলে নাতি নাতনির ছবি, কৃতি ছেলে, ছেলের বউয়ের ছবি। সারা দিন রাতে সূর্যকান্ত এবং মিনুর মধ্যে ৩-৪টের বেশি কথা হয় না আজকাল। কথাটা তো আর কিছু নেই। সূর্যকান্ত হয়তো জিজ্ঞাসা করেন, আজ কি পূর্ণিমা? পায়ের আঙুলে আর হাঁটুতে এত ব্যথা হলো কেন? মিনু হয়তো বলে, না না, এই তো অমাবস্যা গেল সবে। সূর্যকান্ত ভুল শোনেন, বলেন, বৃহস্পতিবার। মিনু নিষ্ঠুরের মতন চুপ করে থাকে। কাহা তো কালা লোকের সঙ্গে বকবক করা যায়। সূর্যকান্ত আজকাল মেনেই নিয়েছেন এই অবস্থা। প্রতিবাদ করেন না, অনুযোগও করেন না, চুপ করে থাকেন কেবল। ওর মুখটা দেখে শিশুর মুখ বলেই মনে হয়। যারা একদিন কানে শুনতেন কিন্তু এখন আর শোনেন না, তাদের মুখমণ্ডলে কেমন যেন একটা অসহায় ভাব ফুটে ওঠে। সূর্যকান্তর মুখের দিকে তাকালে বড়ই দুঃখ হয় মিনুর। নিজের জন্য দুঃখ হয়, কিন্তু সূর্যকান্তকে এইরকম অসহায় অবস্থায় ফেলে তিনি যে আগে চলে যাবেন, এ কথা ভাবতেও বড় ভয় করে। মনে মনে ঠাকুরকে ডাকেন আর বলেন, ঠাকুর, আগে যেন আমি ওনাকেই রওনা করিয়ে দিতে পারি। বাইরে দেখতে দেখতে শীতের বেলা পড়ে এসেছে, আর ঝুপ করে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে চারদিকটা কেমন যেন থমথম করে। আজকাল তো সন্ধে লাগতে না লাগতে বাড়ির সামনেটাতে শেয়াল ঘোরাঘুরি করে, আর আম গাছের ঝাঁকড়া ডালে বসে হুতুম প্যাঁচা একেবারে বুক কাঁপিয়ে ডেকে ওঠে। সন্ধ্যের পর কোলাপসিবল গেটটা টেনে দিয়ে মিনু ইজি চেয়ারে আধো শুয়ে পড়েন এবং ভাবেন। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে কোথায় না কোথায় যে চলে যান তিনি। আর এদিকে সূর্যকান্ত এককালীন জাঁকজমক ভরা কিন্তু এখন শতচ্ছিন্ন কার্পেটে মোড়া বসবার ঘরে নিজের আর্থিক সঙ্গতি, নিজের সুখের দিনের স্মারক, যৌবনের দামি ফ্লানেলের ট্রাউজার আর ফুলহাতা সোয়েটার পরে টেবিলের উপর তাসগুলো দু হাতে মেলে ধরে, তারপর নিজেই বাটেন, নিজেই দান দেন। বাইরে শেয়ালটা আবার হুক্কা হুয়া করে ডেকে উঠল। হুতুম প্যাঁচাটাও আবার ডাকে। মিনুর মনে পড়ে যায় বহু বছর আগে একবার একটা লক্ষ্মী প্যাঁচা এসে বসেছিল এই বাড়িতে পূর্ণিমার রাতে। রান্নাঘরের পাশে ছোট ল্যাংড়া আম গাছটার ডালে অনেকক্ষণ বসেছিল। আর সেই বাড়ি সূর্যকান্তর খুব উন্নতি হয়েছিল। সেই বছর তারা একটা অ্যাম্বাসাডার গাড়িও কিনেছিলেন।
আর সেই বছরই অনেক ধরাধরি করার পর খোকার জামশেদপুরের চাকরিটাও জোগাড় করে দেন সূর্যকান্ত। কিন্তু খোকার বিয়ের পরে খোকার তখনকার কোয়ার্টারটা সুন্দর করে সাজানোর জন্য অনেকগুলো টাকার দরকার হয়ে পড়েছিল। বৌমার বাড়ি থেকে তো শুধুমাত্র শাখা সিঁদুর দিয়ে পাঠিয়েছিলেন তাকে, সুন্দরী দেখেই পছন্দ করা হয়েছিল। তাছাড়া কুটুম বাড়ি থেকে টাকা নেওয়ার মতন ছোট লোক কখনোই ছিলেন না সূর্যকান্ত। সে সময় ওকে ওর শখের গাড়িটা বিক্রি করতে হয়। মিনু অবশ্য অনেক নিষেধ করেছিলেন, কিন্তু সূর্যকান্ত বলেছিলেন, আহা, ওরা ছেলে মানুষ, এই তো আনন্দ মজা করার সময়। আমাদের বিয়ের পরের দিনগুলোর কথা তুমি ভুলে গেলে মিনু? আমাদের জন্য কেউ করার ছিল না, কিন্তু ওরাই তো আমাদের সব। ওদের সুখই আমাদের সুখ, তাই না? একটা টর্চের আলো পড়ল যেন বাইরে। কেউ কি এলো? মিনু উদ্বিগ্ন হলেন। আশেপাশের বাড়ি থেকে কেউ এলে বেশ ভালোই লাগে ওদের, যারা ওদের ঘনিষ্ঠভাবে চেনে, যাদের সকলের অবস্থা প্রায় ওদেরই মতন, এক চৌধুরীরা ছাড়া। চৌধুরীর ছেলে আর ছেলের বউ প্রতি মাসেই কলকাতা থেকে ওদেরকে দেখতে আসে, কত কি নিয়ে আসে ওদের জন্য, খাবার দাবার, জামা কাপড়। প্রতুল, ওদের ছেলে, ইঞ্জিনিয়ার তো, কখনো কখনো তো গাড়ি নিয়েও আসে। তখন মিনু আর সূর্যকান্তকে নিয়ে ওরা এখানে ওখানেও ঘুরে আসে। নিজের একটা কারখানা আছে হাওড়া না কোথায় যেন। চৌধুরীর ছেলের বউটিও বড় ভালো হয়েছে, যেমন দেখতে তেমনই স্বভাব। কে বলবে নিজের মেয়ে নয়? চৌধুরী গিন্নিকে এমন করে মা বলে ডাকে যে মিনুর বুকটাও যেন জুড়িয়ে যায়। চৌধুরীরা এলেই নিজেদের ছেলে আর ছেলের বউয়ের কথা মনে পড়ে যায় ওদের, বড়ই খারাপ লাগে তখন। কিন্তু একদিন চৌধুরী গিন্নি খোকার সম্বন্ধে কি যেন একটা কথা বলতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই মিনু বলেছিলেন যে আমার খোকাকেও তো বকাবকি করে থামাতে হয়। আমাদের জন্য যে কি করবে, কিসে আমাদের সুখ, এই ভেবে মরে ওরা সব সময়। যেমন আমার খোকা, তেমন হয়েছে আমার বৌমাটিও। এমনটি আর হয় না কো। আমরা বলি, ওরে আমরা তো বুড়ো হয়েছি, তোদের সুখে এখন আমাদের সুখ। উনি তো খুবই রাগারাগি করেন, বলেন একেবারে অপচয় করবে না, সামনে তোমাদের মস্ত বড় জীবন পড়ে আছে, আমরা আর কদিন। তবু কথা শোনে কই? চৌধুরীরা বোঝেন সব, কিন্তু মুখে কিছুই বলেন না। এক মা বাবার কষ্ট অন্য মা বাবা বোঝেন। কদিন আগে পাটনা থেকে খোকার এক ছোটবেলার বন্ধু এসে থেকে গেল দুদিন ওদের সঙ্গে। পলু। পলু ছেলেটা বড়ই ভালো, ডাক্তার, পাটনাতে খুব ভালো প্র্যাকটিস পলুর। বিয়ে থা করেনি, একেবারে একই রকম আছে। মিনু আর কি আদর করবে ওকে, পলুই যে কত আদর যত্ন করে গেল দুদিন তাদের দুজনকে, তার বলার নয়। মিনুর জন্য শাড়ি, সূর্যকান্তর জন্য ট্রাউজারের কাপড়, বাটার, জুতো সব কিনে দিল। ইলেকট্রিক টোস্টারটা খারাপ হয়ে পড়েছিল দেখে একটা টোস্টারও কিনে আনলো। আরো কত কি কেনাকাটি করলো। কত বছর পরে যে রসমালাই খেলেন পলুর দৌলতে ওরা দুজন। আর বড় বড় কই মাছ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তেল কই রান্না করলো মিনু। কত বছর পর যে মিনু তেল কই রান্না করলো তা মিনুই জানে। ছোটবেলায় খোকা আর পলু একই রকম ছিল, বড় হয়ে দুজনে দুরকম হয়ে গেছে। এখানকার একটি মেয়েকে পলু খুব ভালোবাসত, রানীকে।
কিন্তু ওদের বিয়েটা হলো না। রানী এখন কলকাতায় আছে, সে এখন 2 ছেলের মা। মেয়েটা বোধহয় ভুলেই গেছে, কিন্তু পলু এখনো ভুলতে পারেনি ওকে। পুরনো স্মৃতির জন্যই বোধহয় বারবার এখানে ফিরে আসে। পলুর কাছে সূর্যকান্ত আর মিনু তাদের সমস্ত অভাব অসুবিধেগুলো অতি সাবধানে গোপন করে রেখেছিলেন। বলেছিলেন, এইখানে মোটে চাকর পাই না, বুঝেছ বেটা? নইলে খোকা তো 3-4টে চাকর রেখেই দিতে পারে আমাদের জন্য। কাজের লোকগুলো সব হতভাগা, যদি বা আসে তো 2 দিন থেকেই পালায়। লোক না রাখতে পারার অক্ষমতাটাকে নানা অজুহাতে ঢেকে রেখেছিলেন পলুর কাছ থেকে ওরা। এছাড়া অন্যান্য সমস্ত অভাব অভিযোগ এবং অন্যান্য সমস্ত অক্ষমতাকেও তারা অতি সাবধানে পলুর কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। মিনু বলতেন বটে, কিন্তু পলুর মুখ দেখে মনে হতো পলু যেন ওর সব কথা বিশ্বাস করছে না। ছেলেটা সব শুনতো আর কেমন যেন অবিশ্বাসীর চোখে চেয়ে থাকতো মিনুর মুখের দিকে। যাই হোক, যে কদিন ছিল বড় হইচই হয়েছিল। কত পুরনো দিনের গল্প, খোকা আর সুধার ছোটবেলার কথা, কত মজার কথা, গরমের ছুটিতে আম খাওয়ার গল্প, তারপর ওদের শখের থিয়েটারের গল্প, তারপরে বাইরে চাঁদোয়া টাঙ্গিয়ে নিচে গালিচা বিছিয়ে কত আড্ডা, কত গল্প, কত মজা। সেসব পুরনো দিনের গল্প করতে করতেই 2 দিন যেন কোথা দিয়ে কেটে গেল। বাড়ির সামনেটায় একটানা ঝিঝি পোকা ডেকে চলেছে। টর্চের আলোটা কি সত্যি? বাইরে যেন কারোর পায়ের শব্দ পেলেন মিনু। এবারে জোরালো টর্চের আলো। অতিথি অভ্যাগত কেউ এলে বড় ভয় করে। কি খাওয়াবেন, কি দিয়ে আতিথেয়তা করবেন, এসব ভেবেই আতঙ্কিত হন। আর একদিন এমন ছিল যখন অতিথি এলে ওরা সত্যি খুব খুশি হতেন, আজ ভীত হন। টর্চের আলোটা আরো জোর হলো। কে যেন কোলাপসেবল গেট ধরে খুব জোরে ঝাঁকালো। এদিকে সূর্যকান্ত নির্বিকার। কল্পিত প্রতিপক্ষকে জব্বর দান দিয়েছিলেন একটা এই মাত্র। তারপর উল্টো দিকে শূন্য চেয়ারের দিকে মনোযোগ সহকারে চেয়ে রইলেন অনেকক্ষণ, যেন সোমেশ্বর বসে আছেন উল্টো দিকের চেয়ারে। সোমেশ্বর তার ছোটবেলার বন্ধু, তার তাস খেলার সাথী। সোমেশ্বর চলে গেছেন গত মাসে সেরিব্রাল অ্যাটাকে। 4 ঘন্টার মধ্যেই সব শেষ। পালিয়েছে শালা। মনে মনে সূর্যকান্ত বললেন, এই ঠান্ডা নির্জন অপমানকর অবসরপ্রাপ্ত অভাবী জীবনের গ্লানি থেকে পালিয়ে বেঁচেছে বেটা। মাইজি, কে যেন ডাকলো। মিনু বললেন, কে? সূর্যকান্ত শুনতে পেলেন না কিছুই, ফিরতি দান দিলেন। বাইরে চমনলাল কোম্পানির ড্রাইভার জগ্গু সিং এসে দাঁড়িয়েছিল। সে হাতটা বাড়িয়ে একটা খাম দিল মিনুকে। বলল, साहब हमारे हाथ से ये चिट्ठी भेजा है, पैसेंजर लेके अभी भी मैं टाटा से आया। এই ট্যাক্সি ড্রাইভারের হাতে মাসে মাসে চিঠি পাঠায় খোকা। মিনু ভদ্রতা করে বললেন, ও এসো এসো, বসো, চা খাও একটু। মিনু জানেন যতটুকু দুধ আছে তাতে হয়তো কাল সকালেই ওদের ঠিক মতন চা হবে না। কিন্তু তা হলে কি চলবে? উনি হলেন টাটা নগরের শ্যামলাল সাহেবের মা। উনি কি কখনো গরিব হতে পারেন? আর হলেও তা কি দেখাতে পারেন কারো কাছে? জগ্গু সিং ভাগ্যে সবিনয়ে বলল, नहीं नहीं माताजी, अभी भी मैं चाय पी कर ही आया हूं। জগ্গু সিং এর হাতে চিঠিটা পেয়ে দুজনেই বড় আশ্বস্ত হলেন। খোকার চিঠি এলে সূর্যকান্ত তার জোরে জোরে পড়েন, আর মিনু তার চেয়ারের পাশে দাঁড়িয়ে চেয়ারের হাতলে হাত রেখে শোনেন। প্রত্যেকবার
প্রত্যেকটি শব্দ উৎকর্ণ হয়ে শোনেন। চিঠি দেখে সূর্যকান্তর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাস রেখে দিয়ে বললেন, ও চিঠি এসেছে, দাও দাও, আমাকে দাও। কি লিখেছে আমার বেটা, দেখি তো। মিনু সূর্যকান্তর পাশে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ, চিঠিটা পড়ো তো। বৌমার জ্বরটা আবার বাড়ল না তো? হঠাৎ করে এত রাতে চিঠি পাঠালো। পড়ো পড়ো। সূর্যকান্ত চিঠিটা খুলে জোরে জোরে পড়তে লাগলেন। বাবা, এক্ষুনি জামশেদপুর ফিরলাম কলকাতা থেকে। পরশু কলকাতা গেছিলাম, কারণ জয়তীর দিদি জামাইবাবুর বিয়ের অ্যানিভার্সারি ছিল। এসেই আপনার চিঠিটা পেলাম, আর পাটনা থেকে পলুর চিঠিটাও পেলাম। পলু যেভাবে আমাকে লিখেছে, এতে কোনো সন্দেহ নেই যে নিজেদের অভাব অভিযোগের কথাগুলো ওর কাছে বেশ রসিয়ে রসিয়েই বলেছেন আপনারা। হয় মা, নতুবা আপনি, অথবা দুজনেই বলেছেন হয়তো। আমি যে আপনাদের কত খারাপ ছেলে, আমি যে আপনাদের প্রতি কোনো কর্তব্যই করি না, এসবই প্রচার করেছেন দেখছি। নইলে ওর এত বড় সাহস হতো না আমাকে এইসব কথা লেখার। পলুর এই চিঠি পড়ে জয়তী তো রেগে প্রায় পাগলের মতন হয়ে গেছে। ও চিরদিনই আমাকে বলেছে আপনাদের জন্য কিছুই না করতে। আপনাদের কোনো রকম দায়িত্বই আমার নয়। আজকাল কোনো ছেলেই এসব দায়িত্ব নেয় না, নেওয়া সম্ভবও নয়। আপনাদের জন্য আমি যা করেছি তা জোর করেই করেছি, জয়তীর মতের আর ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু এখন দেখছি আমি ভুলই করেছি। যাই হোক, আমার এখানে নানা রকম অসুবিধা। এছাড়া মৌকে এই মাস থেকে পিয়ানো শেখাবো ঠিক করেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছিলেন, আমরা সেই রকম জন্তু জানোয়ারের বাচ্চার মতন তো আর ছেলে মেয়ে মানুষ করতে পারি না, ভাবতেও পারি না। এই মাস থেকে আমার পক্ষে আপনাদেরকে 50 টাকার বেশি পাঠানো সম্ভব হবে না। আমার কিছু করণীয় নেই। গত 10 বছরে আমি আপনাদের জন্য যা করেছি, তাতে আপনারা আমাকে মানুষ করতে যা খরচ করেছিলেন তা শোধ হয়ে গেছে বলেই আমার বিশ্বাস। আমার এই মানসিক অবস্থাতে আর কিছুই লেখা সম্ভব নয়। এটি আপনার খোকা। সূর্যকান্ত প্রথম দিকে খুব জোরে জোরে চিঠিটা পড়তে আরম্ভ করেছিলেন। কানে কালা হবার পর ওর গলার স্বর অনেকটাই বেড়ে গেছে। কিন্তু চিঠিটা যতই পড়তে লাগলেন, ততই তার গলার স্বর যেন নিচে নেমে আসতে লাগলো। চিঠিটা পড়া শেষ করেই চেয়ারে গা এলিয়ে দিলেন সূর্যকান্ত। বেশ কিছুক্ষণ পর মিনুর দিকে চাইলেন একবার। দেখলেন মিনুর দু চোখ বেয়ে জল ঝরছে ঝরঝর করে। বহুদিন বহু যুগ পরে সূর্যকান্ত মিনুর হাতটা ধরে কাছে টানলেন, তারপর নিজের বুকের মধ্যে তাকে টেনে নিলেন। তারপর অস্ফুটে কি সব যেন বললেন, ঠিক বোঝা গেল না। অনেকক্ষণ পর সূর্যকান্ত বললেন, মিনু, আমি চাই যে তুমি মরো, তুমি মরে বেঁচে যাও। আমি তোমাকে শ্মশানে রওনা করিয়ে দিয়ে তারপরে যাব। তুমি আগে যাও, আগে যাও তুমি। আমি চলে গেলে পেনশনের টাকাটাও যে বন্ধ হয়ে যাবে গো। গলাটা বুঝে এলো সূর্যকান্তর। মিনু মুখে কিছুই বলতে পারলেন না। তার দু চোখ বেয়ে জল ঝরছে ঝরঝর করে। তিনি শুধু মাথাটাকে ডান দিক থেকে বাঁ দিকে নাড়াতে লাগলেন। বাইরে একটা প্যাঁচা ডেকে উঠল খুব জোরে। না, এটা লক্ষ্মী প্যাঁচা নয়, এটা হুতুম প্যাঁচা। লক্ষ্মী প্যাঁচারা আর এখানে আসবে না, আর কখনো কোনো দিনও এ বাড়িতে আসবে না। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।